ইসরায়েলি সম্প্রসারণবাদী নীতিতে ভারত শীর্ষক উপসম্পাদকটি লিখেছেন আজাদ ইসা, বাংলায় অনুবাদ করেছেন মোতালেব জামালি। ভারত অধিকৃত জম্মু ও কাশ্মীরের পেহেলগামে ২২ এপ্রিলের কথিত সন্ত্রাসী হামলায় ২৬ জন পর্যটক নিহত হওয়ার পর এই হামলার জন্য সরাসরি পাকিস্তানকে দায়ী করে নরেন্দ্র মোদী সরকার। পাকিস্তান ভারতের এই অভিযোগ প্রত্যাখ্যান করে পেহেলগাম হামলাকে তাদের সাজানো নাটক অভিহিত করে আন্তর্জাতিক তদন্ত দাবি করে, কিন্তু ভারত তাতে সাড়া দেয়নি। এমনকি পেহেলগাম হামলায় পাকিস্তানের হাত আছে এমন কোনো সুস্পষ্ট প্রমাণও হাজির করতে পারেনি মোদী সরকার। পেহেলগাম হামলার পর ভারতের মেইনস্ট্রিম মিডিয়া ও রাজনৈতিক নেতাদের পক্ষ থেকে বারবার দাবি করা হতে থাকে ভারত আবার পাকিস্তানের সন্ত্রাসী হামলার শিকারে পরিণত হয়েছে। পাকিস্তান সমর্থিত এই সন্ত্রাসী হামলার লক্ষ্যই হচ্ছে ভারতের অর্থনৈতিক সমৃদ্ধি, গণতান্ত্রিক স্থিতিশীলতা এবং ধর্মীয় ও সামাজিক সম্প্রীতিকে বিনষ্ট করা। পেহেলগাম হামলার পর ভারতের প্রভাবশালী সংবাদ মাধ্যমগুলো মোদী সরকারের প্রতি এই আহ্বানও জানায় যে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের প্রয়োজন জিরো রেড লাইন এবং প্রতিবেশী দেশটির ব্যাপারে চূড়ান্ত সমাধান করার পদক্ষেপ নিতে হবে ভারতকে। এসব মিডিয়া জোরালো ভাষায় বলতে থাকে ইসরায়েলে ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর ইসরায়েল সরকার গাজা উপত্যকায় যে ধরনের নির্বিচার হামলা শুরু করে কঠোর জবাব দিয়েছে হামাসকে, ভারতকেও একইভাবে পেহেলগাম হামলার উপযুক্ত জবাব দিতে হবে। পেহেলগাম হামলার পর ভারত জুড়ে মুসলমানদের ওপর উগ্র হিন্দুদের হামলা, মারধর, বাড়িঘর, দোকানপাট ও অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর এবং লুটপাট করা হয়। বিশেষ করে ভারতের বিভিন্ন স্থানে শিক্ষা প্রতিষ্ঠানে কাশ্মীরি ছাত্রছাত্রী, চাকরিজীবী, ব্যবসায়ীদের ওপর হামলা ও নানাভাবে হয়রানি করা হয়। নিরাপত্তার অভাবে অনেক কাশ্মীরি মুসলমান তাদের বাড়িতে ফিরে যেতে বাধ্য হন। অন্যদিকে পেহেলগাম হামলাকে পুঁজি করে অধিকৃত কাশ্মীরে কয়েক হাজার মুসলমানকে গ্রেপ্তার ও নির্যাতন করা হয়, অনেককে বিচার বহির্ভূত হত্যাও করা হয়। পেহেলগাম হামলা নিয়ে দু দেশের পাল্টাপাল্টি হুমকির মধ্যেই গত ৭ মে বুধবার ভোরে পাকিস্তানের কয়েকটি এলাকায় বিমান হামলা করে ভারত। অপারেশন সিন্দুর নামে পরিচালিত এই হামলার পর মোদী সরকারের পক্ষ থেকে দাবি করা হয় পাকিস্তান সমর্থিত সন্ত্রাসী গোষ্ঠীগুলোর কয়েকটি ঘাঁটিতে এসব হামলায় বহু সন্ত্রাসী নিহত হয়েছে। কিন্তু পাকিস্তান সরকার জানিয়েছে কোনো কথিত সন্ত্রাসী ঘাঁটি নয়, বরং মসজিদ, মাদ্রাসা ও আবাসিক এলাকায় হামলা করে সাধারণ মানুষকে হত্যা করা হয়েছে, যাদের মধ্যে নারী ও শিশুও আছে। পেহেলগাম হামলার জন্য পাকিস্তান দায়ী এ ব্যাপারে কোনো প্রমাণ বিশ্বের কাছে হাজির না করতে পেরে পাকিস্তানের ৭ মের হামলা ছিল আন্তর্জাতিক আইন ও বিধিবিধানের গালে ভারতের চপেটাঘাত করার শামিল। উল্টো পাকিস্তানে হামলা করে এর মাধ্যমে ভারত এটা প্রমাণ করার চেষ্টা করে তারা বিশ্বের উদীয়মান সামরিক শক্তি। তারা কূটনীতির মাধ্যমে সংকট সমাধানের পরিবর্তে পেহেলগাম ইস্যুকে ব্যবহার করে ইসরায়েলের মতো সামরিক পন্থাকে বেছে নেয় পাকিস্তানকে শিক্ষা দেওয়ার জন্য। এজন্য তারা অপারেশন সিন্দুর নামে অভিযানের যে নাম দিয়েছে তারও বিশেষ তাৎপর্য রয়েছে। হিন্দুদের বিয়েতে দেখা যায় কনের কপালে সিন্দুর পরিয়ে বর তাকে নিজের করে নেয়। পেহেলগাম হামলায় যেসব হিন্দুকে তাদের স্ত্রীদের সামনে হত্যা করা হয়েছে তার প্রতিশোধ নিতেই এই অভিযানের এমন নামকরণ করা হয়। কিন্তু হামলায় বিধবা হওয়া হিন্দু নারীদের প্রতি সম্মান জানাতেই অভিযানের এমন নাম দেয়া হয়েছে বলে ভারতের পক্ষ থেকে ব্যাখ্যা দেওয়া হচ্ছে। তা যথেষ্ট নয় বলে মনে করেন অনেক বিশ্লেষকরা। তাদের মতে এই নামের মধ্যে কার্যত কট্টর হিন্দুত্ববাদী একটি আদর্শিক ছায়া ও এজেন্ডা লুকিয়ে রয়েছে, যার সঙ্গে ইউরোপীয় ফ্যাসিবাদী আন্দোলনগুলোর অনেকটাই মিল আছে। ভারতের কট্টর হিন্দুত্ববাদী সংগঠনগুলো ফ্যাসিবাদী মানসিকতার এবং তারা মনে করে পাকিস্তান ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর কার্যত ভারতেরই অংশ এবং ভারতের অধীনেই নিয়ে আসা উচিত। ইসরায়েলের ধর্মীয় উগ্রপন্থী দলগুলো যেমন আশপাশের দেশগুলো দখল করে বৃহত্তর ইসরায়েলি রাষ্ট্র গঠনের স্বপ্ন দেখছে, ঠিক একইভাবে ভারতের উগ্র হিন্দুত্ববাদী সংগঠনগুলো তাদের স্বপ্নের অখণ্ড ভারত গঠনের জন্য আফগানিস্তান থেকে মিয়ানমার পর্যন্ত সব দেশ দখল করার স্বপ্ন দেখে। ইসরায়েলি সম্প্রসারণবাদী স্টাইলের অনুসরণ করেই ভারত অপারেশন সিন্দুরের পরিকল্পনা সাজিয়েছিল। গাজায় যুক্তরাষ্ট্র সমর্থিত ইসরায়েলি গণহত্যার সমর্থক যে কটি দেশ আছে তাদের মধ্যে ভারত অন্যতম।
এমনকি ভারত ইসরায়েলের গাজা অভিযানে ক্ষেপণাস্ত্র, ড্রোন, বোমা তৈরির উপাদান ও অন্যান্য সমরাস্ত্র দিয়ে সহায়তা করেছে। ইসরায়েলের ওপর আন্তর্জাতিক অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাবকেও সমর্থন করেনি ভারত। ভারতের 12,000-এরও বেশি শ্রমিক গিয়ে ইসরায়েলে কাজ করছে ফিলিস্তিনি শ্রমিকদের পরিবর্তে। ভবিষ্যতে ইসরায়েল ভারতে কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর সমরাস্ত্র কারখানা স্থাপনের পরিকল্পনাও করছে। পাকিস্তানের মসজিদ, মাদ্রাসা ও আবাসিক এলাকায় নির্বিচারে হামলা চালিয়ে অনেক নিরপরাধ মানুষকে হত্যা করেছে। ইসরায়েল গাজা উপত্যকা ও অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বাড়িঘর যেভাবে গুঁড়িয়ে দিচ্ছে, প্রতিনিয়ত একইভাবে ভারত সরকারও উন্নয়ন ও আধুনিকতার নামে দেশটিতে মুসলমানদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান ও মসজিদ, মাদ্রাসা গুঁড়িয়ে দিচ্ছে। মোট কথা, ইসরায়েলি কট্টর ইহুদিবাদী মডেল অনুসরণ করে ভারতে উগ্র হিন্দুত্ববাদীরাও দেশটিতে মুসলিম নিধন কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বিশেষ করে নরেন্দ্র মোদী 2014 সালে প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই সারা ভারতে উগ্র হিন্দুত্ববাদী রাজনীতির উত্থান ও মুসলিম বিদ্বেষ বাড়তে থাকে। এমনকি উগ্র হিন্দুত্ববাদী সংগঠনগুলোর নেতারা প্রকাশ্যেই মুসলিম গণহত্যা শুরুর আহ্বান জানাতে শুরু করে। অন্যদিকে অধিকৃত কাশ্মীরের স্বায়ত্তশাসন সংক্রান্ত সংবিধানের 370 ধারা বাতিল করার পর ভারতের একমাত্র মুসলিম সংখ্যাগরিষ্ঠ এই রাজ্যে ভারতের বিভিন্ন এলাকা থেকে হিন্দুদের এনে বসতি তৈরি করে রাজ্যে হিন্দু জনসংখ্যা বাড়ানো হচ্ছে। মোদী সরকার এটাও করেছে ইসরায়েলি নীতি অনুসরণ করেই। ইসরায়েল সরকার অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের তাদের বাড়িঘর থেকে উচ্ছেদ ও তাদের আবাদি জমি দখল করে সেখানে শত শত ইহুদি বসতি গড়ে তুলেছে। বছরের পর বছর ধরে ইসরায়েলের এই তৎপরতা চলছে। অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিরা যেভাবে ধীরে ধীরে সংখ্যালঘুতে পরিণত হচ্ছে, অধিকৃত কাশ্মীরেও মুসলমানদের সংখ্যালঘুতে পরিণত করার নীতি অনুসরণ করছে নরেন্দ্র মোদী সরকার। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।